আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত ১১টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজ ১৭ এপ্রিল ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় এক আমবাগানে শপথ নেয় সদ্য স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন জেলে। তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মন্ত্রী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন। সেই ঐতিহাসিক দিনে এক সংকটময় মুহূর্তে ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের ঐতিহাসিক এক দলিল, স্বাধীনতার ঘোষণাপত্র। ঐতিহাসিক এই দিনটিতে সকলকে শুভেচ্ছা জানাই এবং প্রাসঙ্গিকভাবে আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি স্বাধীনতা ও গণতন্ত্রের উত্তরণ। আর এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আমাদের স্টুডিওতে ৩ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করব আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ২৪ ঘন্টায়। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব ABM মোশাররফ হোসেন, স্বাগত আপনাকেও। এবং একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি CPBর সাধারণ সম্পাদক জনাব রহিম হোসেন প্রিন্স, আপনাকেও। আমি আলোচনাটা বরং প্রিন্স ভাইকে দিয়ে শুরু করি, ঠিক আছে? প্রিন্স ভাইকে দিয়ে যদি আলোচনাটা শুরু করতে চাই তাহলে আমার প্রশ্ন একেবারে খুবই স্পেসিফিকভাবে করতে চাই। প্রিন্স ভাই, আপনি কি মনে করেন যে ধরেন এত বছর পর ৫ বছর মানে ৫ দশক পর আমাদের স্বাধীনতা বা গণতন্ত্রের যে কথাগুলো বলছি, উত্তরণের কথা বলছি, এবং স্বাধীনতার যেই দলিল বা স্বাধীনতার যে ঘোষণাপত্র, যেখানে যে আমার যে আকাঙ্ক্ষার কথাগুলো বলেছিলাম, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং সব ক্ষমতার উৎস জনগণ, যে আকাঙ্ক্ষার কথাগুলো বলছিলাম, সেই কথা আমরা কতটুকু অগ্রসর হতে পারলাম? পাশাপাশি আরেকটি প্রাসঙ্গিক বিষয় যোগ করে দিতে চাই। আপনি যদি ৫ দশক পর এসে শুনতে পান যে কোনো এক বৈশ্বিক সূচকে বাংলাদেশ এখন পাকিস্তানের পেছনে, বিষয়টাকে আপনার কেমন লাগে আসলে? ধন্যবাদ আপনাকে। আমি কথার শুরুতেই বিশেষ করে আজকের এই দিনে আমাদের মহান মুক্তিযুদ্ধে এবং তার আগ থেকেই যারা দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যারা নিজেদের জীবন বাঁচিয়ে রেখে লড়াই করেছিলেন তাদেরকেও আমি স্যালুট জানাচ্ছি। হ্যাঁ, আপনি খুবই প্রাসঙ্গিকভাবে কথাটা এনেছেন এবং আজকের এই দিনটা যে এটা একটা গুরুত্বপূর্ণ গুরুত্ববহ দিবস, অনেক সময় আমরা মনে রাখি না, সুতরাং সেটাও সামনে এনেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ছোট ছোট করে এই পর্বে যদি কথা বলি, শেষটা যদি আমি বলি, আপনি শেষ যেটা বললেন যে আজকে এত বছর পরে যদি আমরা দেখি যে যে সূচকগুলোর কথা বললেন তাতে পিছিয়ে গেছি, তাতে তো বরঞ্চ আমি আমার কথা বাদ দিয়ে যদি আমি দেখি যে যারা প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধ করেছেন একেবারে অস্ত্র হাতে, তাদের মধ্যেও এই আলোচনাগুলো যখন হয় তখন দেখি একটা হতাশার সুর, করলাম কি, যেটা কিন্তু হওয়ার কথা না। সুতরাং যে দেশের কথা বললেন তার থেকে সূচক পিছিয়ে গেলে তো সবচেয়ে মনটা খারাপ হয় এবং আরও পেছন ফিরে দেখতে ইচ্ছা করে। এই কারণ তার থেকে আমি গুরুত্ববহ মনে করি যেটা বললেন যে এই ৫ দশক পরে আমরা এটাকে কি দেখছি। এটা কি প্রাসঙ্গিক প্রশ্ন হতে পারে কিনা? ধরেন ৫ দশক মানে ৫২-৫৩ বছরের কথা বলছি, এটা কি যথেষ্ট সময় আত্মমূল্যায়নের জন্য? আমার কাছে তো মনে হয় অবশ্যই। ওকে, অবশ্যই। কেন তাও কিচ্ছু না, আপনি পৃথিবীর অনেকগুলো দেশ দেখলে দেখবেন যে এইরকম একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত, এবং এটা মনে রাখতে হবে আমাদের কিন্তু এই সংগ্রাম খালি ৯ মাসের না, তার আগে ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তানের সংগ্রাম, তার মধ্যে দীর্ঘ সময় ছিল। সুতরাং সময়টা একেবারেই মোটেই কম না, এবং সেটি একটু ব্যাপার। এবার আমি প্রথমে এইটা একটু বলতে চাই, প্রথম দেখবেন একটা বড় সংকট যেটা ঘটে গেল বা এখনো আছে, যেই যে আমরা স্বাধীনতা বলতে কি বুঝি, মুক্তিযুদ্ধে কি বুঝি, তার চেতনা কি, গণতন্ত্র কি, এই প্রশ্নেই এত বিভক্তি, সেটাই তো আপনি মানে কি বলবো যে আমি দেখি যে এটা পাহাড় সম বিভক্তি আলাপ আলোচনা, বিশেষ করে যে বাংলাদেশের ভোটের বিবেচনায় যদি প্রধান সারির রাজনৈতিক দলগুলো বলেন সেইখান জায়গা আপনি দেখতে পাবেন। তা আমি ছোট করে এই ফয়সালাটা না করে এটাকে আগানোই চলে না। সে যদি ফয়সালাটা কি বলেন, যেটা আপনি বললেন আজকে যে ঘোষণাপত্রে আমাদের বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে যাওয়ার সময় যে শপথটা নিয়ে তারা গেলেন জীবন উৎসর্গ করার কথা, তার যে কথাগুলো ছিল দেখেন, ভেরি সিম্পল, খুবই মানে আমি বলি সাদামাটাই তো কথা, যদি বলেন গভীর ভিত্তি, সাম্যের কথা, মানুষের মানবিক মর্যাদার কথা, সামাজিক ন্যায় বিচারের কথা, তাহলে আপনি তো একটা অন্যতম ভিত্তি হতে হবে এইটা।
শুধু এইটা না, এর সাথে কি ভিত্তি হতে হবে? এই যে দীর্ঘ লড়াই, আমি দীর্ঘ লড়াই বারবার বলছি, কেউ যদি মনে করেন হঠাৎ একটা ঘোষণা দিলাম স্বাধীনতা এলো, তা তো না, বা 9 মাসে যুদ্ধের মধ্য দিয়েই হয়ে গেছে, এটা খুবই ভুল কথা। সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী সংগ্রাম এবং পাকিস্তানের সংগ্রাম দীর্ঘ সময়। এমনকি আমি যদি পুরনো কথা নাও বলি, 54 যুক্ত ফ্রন্ট, তার 21 দফা থেকে শুরু করে পরে আসবেন 6 দফা, 11 দফা, এই সবগুলো মিলিতই কিন্তু স্রোতধারা যেখানে এসেছেন। তার কালমিশন আমরা কি দেখলাম? 72-এর সংবিধান। হ্যাঁ, এই সংবিধানের কতগুলো অসম্পূর্ণতা ছিল, এবং ওই সময় এটা আমরা বারবার বলি, আমাদের পার্টির দিক থেকে, ছাত্র ইউনিয়ন, মহিলা পরিষদের দিক থেকে কতগুলো সংশোধনের কথা বলা হয়েছিল, হয়নি। তারপরেও বলবো, অসম্পূর্ণতা সত্ত্বেও এইটা একটা ইউনিক জায়গা গেছে। তাহলে ওইটাকেও যদি আমি মূল্যায়ন করতে চাই, তাহলে তো দেখতে হবে তার যে মূল ভিত্তিটা কি ছিল, যেটা রাষ্ট্রীয় 4 মূলনীতির উপর নির্ভর করে আছে। সেটা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। তাহলে আমি মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা মানে এই যে ঘোষণার যে 3টা কথা এবং ওই 4 মূলনীতি, এইটাকে ভিত্তি করেই তো আপনাকে করতে হবে। এবার আপনি ছোট্ট হিসাব করেন, আপনি যদি সাম্য বলেন, এখন হ্যাঁ, বাংলাদেশ এত সবের পরে আর্থিক দিক বিবেচনা করলে অনেক ধরনের উন্নয়ন হয়েছে, কিন্তু বৈষম্য তো পাহাড় সমান। আগে 22 পরিবার, সেখানে যা ছিল আজকে কিন্তু তার থেকে ভয়াবহ অবস্থা। তারা পাচার করে নিয়ে তো পশ্চিম পাকিস্তান, এখন কোথায় পাচার করে আপনি কিন্তু ট্রেস খুঁজে পাবেন না। সুতরাং এটা একটা ভয়াবহ অসাম্যের দেশ, সাম্য না, এটা পরিণত হয়েছে। প্রারম্ভিক আলোচনা। এবং আর একটা শব্দ খালি বলি, গণতন্ত্র মিনিমাম, জনগণের যে ভোটাধিকারের প্রশ্ন বাদ দিয়ে তো আপনি গণতন্ত্রকে আগাতে পারেন না, সেটাও ডিস্টার্ব হয়ে গেছে। ওকে, আমি বরং আপনাকে একটা প্রশ্ন রেখে আমি আমিনুল ইসলাম আমিনের কাছে যেতে চাই। আপনার জন্য প্রশ্নটা রাখবো এইভাবেই যে, ধরেন আপনি একটা প্রশ্ন উল্লেখ করছিলেন যে মুক্তিযুদ্ধের বিষয়ে, সেক্ষেত্রে আমাদের মুক্তিযুদ্ধে যারা যত ধরনের অবদান আছে, সেটাকে আমরা কতটুকু স্বীকার করতে পারলাম এবং জাতীয় নেতাদের অবস্থান কতটুকু আমরা নিশ্চিত করতে পারলাম, সেই বিশ্লেষণটা আপনার কাছে শুনবো। তবে আমি একটু আমিনুল ইসলাম আমিন আপনার কাছে শুনতে চাই। আপনি শুনছিলেন রহিন হোসেন প্রিন্স বলছিলেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বকালীন দল, নেতৃত্ব দিয়েছে সেই দল, এবং পাশাপাশি যারা রণাঙ্গনের যোদ্ধা যাদেরকে উল্লেখ করে রহিন হোসেন প্রিন্স বলছেন যে তাহলে এত বছর পর এসে তাদের কণ্ঠে এই যে হতাশার সুর, এই দায় আওয়ামী লীগ এড়াবে কি করে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, দুর্বিজ্ঞ আলোচক এবং সম্মানিত দর্শক যারা দেখছেন। আমিও রহিন হোসেন প্রিন্স ভাইয়ের মতো শুরুতেই মুজিবনগর সরকারের যারা ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং বীর মুক্তিযোদ্ধা, যাদের গৌরব গাথায় আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। প্রথমত রহিন হোসেন প্রিন্স ভাই একটি কথা বলেছেন যে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ইত্যাদি প্রশ্নে বিভক্তিটা কেন? দেখুন, বিভক্তিটা শুরু হলো কোত্থেকে? প্রিন্স ভাই একটা খুব চমৎকার বিষয় এখানে টেনে এনেছেন। মুক্তিযুদ্ধ কিন্তু 9 মাসের মুক্তিযুদ্ধ না, আমাদের স্বাধীনতা সংগ্রামটা কিন্তু 9 মাসের মুক্তিযুদ্ধ না, ইভেন শুধু পাকিস্তান আমলও না, ব্রিটিশ পিরিয়ড থেকেই। তাহলে এই মুক্তিযুদ্ধের দীর্ঘ ধারাবাহিকতায় আমরা রক্তের এক বহতা নদী পেরিয়ে 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলো এবং 17 এপ্রিল শপথ নেয়। এই মুজিবনগর সরকারের অধীনেই জেনারেল ওসমানীকে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু, মুক্তি বাহিনীর প্রধান হচ্ছে এমজি, 11টি সেক্টরে বিভক্ত করে দেশে মুক্তিযুদ্ধ পরিচালিত হলো। এখন আপনি যখন স্বাধীনতার 3.5 বছর পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বলবেন যে শেখ মুজিব পালিয়ে গিয়েছিল, জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করে দেশ স্বাধীন করেছে, তাহলে এই বিভক্তিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা কি হতাশ না হয়ে পারে? এক। আবার দেখুন, আমি যদি মুক্তিযুদ্ধকে ধারণ করি, আমি কিন্তু মুখে বলছি যে আমি মুক্তিযুদ্ধের প্রধান ধারক বাহক, আমি কিন্তু আবার যেই সরকারের বেতন নিয়ে যুদ্ধ করেছি সে সরকারকে মানছি না, সেই সরকারের দিবসটা পালন করছি না, হতাশ না হয়ে কই যাবেন? আচ্ছা, আবার দেখেন, প্রিন্স ভাই বলছিলেন যে এত রক্ত দিয়ে পৃথিবীর আর কোনো দেশ স্বাধীন হয়নি। আপনার এখনও জার্মানিতে হিটলার, নাৎসিরা রাজনীতি দূরে থাক, পরিচয় গোপন করে চলে, এখনও বিচার হচ্ছে তাদের, এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আর সেই বাংলাদেশে মাত্র 3.5 বছরের মাথায় অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে জিয়া রহমান 11,500 যুদ্ধ অপরাধীকে জেল থেকে বের করে দিলেন, দালানে যারা গ্রেপ্তার ছিল বের করে দিয়ে সেখানে 71-এর মুক্তিযুদ্ধে যার নেতৃত্ব হয়েছে আওয়ামী লীগ, সাথে ছিল কমিউনিস্ট পার্টি, সাথে ছিল ন্যাম মোজাফফর, এবং
তখন জাসদ আওয়ামী লীগের সাথে ছিল তারা। ৭৫ 15 আগস্ট পরে তাদের কোনো দলের কোনো নেতা কিন্তু জেলের বাইরে ছিল না, সবাই জেলখানায় ছিল, শুধু জেলের বাইরে ছিল রাজাকার রালবদরারা, এবং তারা পরবর্তীতে গাড়িতে পতাকা উড়ালো। এই জায়গায় দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা জীবন যুদ্ধ করেছে তারা হতাশ না হয়ে যাবে কোথায়? আচ্ছা, এখন পৃথিবীর আর কোন দেশে আজ অবধি মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি সরকার গঠন করা দূরে থাক, মন্ত্রিত্ব দূরে থাক, রাজনীতি করার অধিকার নেই। বাংলাদেশে সেটাও হয়েছে। তো এগুলো তো সবে আমাদের হতাশার বিষয়, এগুলো তো সবে আমাদের হতাশার বিষয়। শোনেন, এইখানে এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করে আশা করতে পারেন যে একটা সাম্যের সমাজ প্রতিষ্ঠা হবে? ওকে, আপনি একটা বিভক্তির জায়গা বলছিলেন। আচ্ছা, ওকে, রাজনৈতিক বাস্তবতা বলে এটা বেসিক, আপনাকে এটা শিখার মীর হাসান, এটা বেসিক জায়গা। আমি যদি বাংলাদেশের নাগরিক হই তাহলে আমার বেসিক জায়গা মুক্তিযুদ্ধ, আমি তো সেটা নিয়ে বিতর্ক করতে পারি না। না, সেই বিতর্ক নিয়ে আমি চাচ্ছি না, আমি বরং বিতর্কটা বলতে চাচ্ছি, সেটা নিশ্চয়ই আমাদের মোশাররফ ভাই এটা বিশ্লেষণ দেবেন, উত্তর দেবেন। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যেটা আমি প্রিন্স ভাইকে করেছিলাম, যে আমি যখন দেখতে পাই যে পুরো তালিকাটা যে সেদিন মুজিবনগর সরকারে কারা কারা ছিলেন, দেখতে পাই রাষ্ট্রপতি তো অস্থায়ী ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, ত্রাণ ও স্বরাষ্ট্র পুনর্বাসন মন্ত্রী এম কামরুজ্জামান, এরকম আরো 12টি না আপনার যে বেশি আরো ছিল। ঠিক আছে, আমি বলছি প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আসলে শুধুমাত্র এই অভিযোগ তো আমরা শুনতে পাই যে এককেন্দ্রিক হয়ে যাওয়া, আরও যে অসংখ্য মানুষের অবদান এই এত সংগ্রামের পেছনে, সবাইকে কি তার যথাযথ জায়গাটা আওয়ামী লীগ দিতে পেরেছে? এই যাদের নাম বলছি তারা তো কেউ তো আওয়ামী লীগ পরিবারের বাইরের লোক নয়। আপনি দিতে না পার কি কারণ আপনি মনে করছেন যে আওয়ামী লীগ তাদের যথাযথ সম্মান দিচ্ছে না? কি কারণে, যুক্তিটা কি? আপনি একটা উদাহরণ দেন আমাকে, তাহলে আমি যেমন ধরেন আপনি তাজউদ্দিন আহমেদের সন্তানেরা, তারা তো নানান সময় নানান বইয়ের মধ্যে উল্লেখ করেছেন যে তারা উল্লেখ করুক, কিন্তু আওয়ামী লীগ সরকার কি তাদের কোথাও কখনো অবহেলা করেছে? এই সরকারে তো তাজউদ্দিন আহমেদের সরকার কন্যা মন্ত্রী আছে, প্রতিটি সরকারেতে ছিল তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী অথবা কামরুজ্জামান, তারা তো তাহলে কি কেন আপনি এই ধারণা, এগুলো তো একটা অপপ্রচার ছাড়া আর কিছু না। আপনি মুখে অনেক কথা বললাম, বাট প্র্যাকটিক্যালি কি, যদি আওয়ামী লীগ যদি তাদেরকে ও না করতেন তাহলে আওয়ামী লীগ সরকারের দিনে তারা মন্ত্রিত্ব, আওয়ামী লীগের প্রেসিডেন্টের সদস্য, আওয়ামী লীগের অন্যান্য পদে ওরা আসছেন কি করে? তো সুতরাং এগুলো তো আপনি কোনো কাজ নাই, একটা বিভক্তি তৈরি করার জন্য এগুলো আজগুবি ভাবে মানে কল্পিত ভাবে তৈরি করা, মানে কল্পিত বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। রিটেন ডকুমেন্টস, আমি তো বইগুলো দেখেছি, রিটেন ডকুমেন্টসে তাজউদ্দিনের মেয়ে যেটা লিখেছে, এটা নিয়ে তো আওয়ামী লীগের অনেক শীর্ষনেতা যারা সে সময় মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, জনাব আমির হোসেন সে উনি প্রকাশ্যে বলে, সে যেমন সে জায়গায় লিখছে যে তাজউদ্দিন সাহেব বঙ্গবন্ধুকে বলেছিলেন যে মুজিব আপনি বাকশাল করবেন না। কোথায়? আমরা তো কোথাও এই ধরনের কোনো রেকর্ড পাইনি। কি তাজউদ্দিন সাহেব তার কানে কানে বলেছে? এখন যদি কেউ সেটা লিখে, এটা ইতিহাসের অমুক সত্যি হিসাবে ধরে নেওয়ার কোনো কারণ নেই, কোনো কারণে, তাই না? তাহলে আমি একটু এ বি এম মোশাররফ হোসেনের বিশ্লেষণটা শুনতে চাই, যেটা আমিনুল ইসলাম আমিন বলছিলেন যে মূল জায়গায় হচ্ছে বিভক্তির সূত্রটা অনেক গভীরে, সেখানে গিয়ে আসলে প্রথমে স্পষ্ট হতে হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের আলোচনা। আপনার সাথে যে বিষয়টা আলোচনা করেছিলেন এটা যদি নির্মোহভাবে আলোচনা করি, আপনি জানেন মুজিবনগর সরকার, আপনি যে কথা বলছেন স্বাধীনতার আমরা চেতনার অনেক কথা বলি, কিন্তু চেতনার মূল বিষয় কিন্তু তিনটি: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তো। কিন্তু স্বাধীনতার পর আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছিলেন যে স্বাধীনতা যুদ্ধ কিন্তু একটা জনযুদ্ধ ছিল। হয়তো আওয়ামী লীগ তখন রাজনৈতিক দল ছিল, নির্বাচনে তারা বিজয় হয়েছে, সুতরাং নেতৃত্ব তারা দেবে, এইটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এবং বাংলাদেশের মানুষ কিন্তু সেটা মেনে নিয়েছে। কিন্তু আপনি কি দেখেন, এখন যদি বাংলাদেশে আওয়ামী লীগ আপনি একটা নির্মোহভাবে আলোচনা করেন, আওয়ামী লীগ মনে করে স্বাধীনতা যুদ্ধ তাদের পৈতৃক সম্পত্তি, অন্য কারো কোনো কন্ট্রিবিউট এখানে নাই। এবং আপনি যে কথাটি আমিনুল ইসলাম আমিনকে বলেছেন, এটা বাস্তবতা, কিন্তু কেউ কিন্তু স্বীকার করে না অন্য কারো ভূমিকা আছে। আপনি দেখেন তৎকালীন যখন নেতা মাওলানা ভাসানী, বিরাট অবদান আছে, তৎকালীন মনি সিং, তাদের বিরাট ভূমিকা আছে, অধ্যাপক মুজাফফর আহমদের ভূমিকা, তাদের কি কোনো নাম আছে বাংলাদেশে? দেখেন। অথবা আপনি যদি যখন আমাদের স্বাধীনতা দিবস হয় অথবা বিজয় দিবস হয়, যখন যেই সকল বীরদের আত্মত্যাগের মাধ্যমে অথবা যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের ন্যূনতম কোনো অবদানকে কোথাও স্বীকার করা হয়? কোথাও স্বীকার করা হয় না। সব জায়গায় বলা এটা আওয়ামী লীগের একক কর্তৃত্ব। শুধু তাই না, যে মুক্তিযুদ্ধের পর আমরা কিন্তু বিজয় অর্জন করেছি। আপনি যদি একেবারে সঠিক পরিসংখ্যান দেখেন, বাংলাদেশের কত % লোক মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল? খুবই সংখ্যা কম।
অথচ আপনি দেখবেন সেই রাজাকারদের তালিকা কিন্তু এই সরকার প্রণয়ন করতেছে না, এরা করে মুক্তিযোদ্ধার তালিকা। অথচ 7.5 কোটি মানুষের মধ্যে হয়তো সর্বোচ্চ যদি হয়তো 10 লাখ লোক স্বাধীনতার বিরুদ্ধে করেছিল, আর বাকি সব অধিকাংশ লোকই তো মুক্তিযুদ্ধ চেয়েছিল। তাহলে আপনি জাতিকে কেন বিভক্তি করছেন? বিভক্তির কারণ কিন্তু আমি একটু বলি আপনাকে। তারপর দেখেন আপনি স্বাধীনতার পর আমরা তো অনেক ছোট ছিলাম, অনেক ছোট তখন। বাংলাদেশে অনেক মানুষ করেছিল আমরা একটা স্বাধীনতার যুদ্ধ অর্জন করে একটা জাতীয় সরকার হওয়া দরকার, কিন্তু কোন সরকারটা হয়েছিল? এবং শুধু তাই না, স্বাধীনতার পর আপনার মনে আছে যারা মুক্তিযুদ্ধ অর্জন করেছিল, মুক্তিযুদ্ধ বিরোধী জাসদ বা যারা বিপ্লবী বাম সংগঠন করত, তাদের 22,000 নেতাকর্মী হত্যা করেছে। তাইলে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সাম্য, সবার সমান অধিকার, সেটা আপনি কোথায় সমুন্নত রাখলেন? বরং আপনি দেখেন 1973 নির্বাচন যদি আপনি দেখেন, বাংলাদেশের যে 1973-এর 7ই মার্চে প্রথম নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, বাংলাদেশের জাতীয় অধ্যাপক ছিলেন আব্দুর রাজ্জাক। উনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের সাথে দেখা করলেন, বললেন যে বিরোধী দলকে রাজনীতি ইলেকশন করতে দেওয়া উচিত, মিনিমাম 100 সিট বিরোধী দল পায় সেই ধরনের একটা পরিবেশ তৈরি করে দরকার হচ্ছে। অথচ দেখেন আবুল মনসুর আহমেদ, আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, উনি তার আমার দেখা রাজনীতির 50 বছরে লিখেছেন যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান হেলিকপ্টারে করিয়া সারা বাংলাদেশ ঘুরিয়ে বেড়াইতেছেন, অথচ বিরোধী দলের নেতা খান আতাউর রহমানের ধামরাইতে মাইক দিয়ে যে জনসভা করতে, সেই মাইকের হর্ন ছাত্রলীগ যুবলীগের ছেলেরা সিরিয়া নিয়ে গিয়েছে। এই যদি হয় অবস্থা, সেই সময়কার একটা মোশাররফ ভাই আপনার বাস্তবতা বলছিলেন, কিন্তু আমি যেটা আমিন ভাইয়ের কথা থেকে যেটা বুঝতে পারলাম যে তিনি একটা জায়গায় খুব স্ট্যান্ড করছেন, সেটা বলছিলেন যে ধরেন একটা সময়, যে সময়টা আপনি কথা উল্লেখ করছিলেন, সেই সময়কে আসলে বিএনপি ভূমিষ্ঠ হয় কিন্তু এরপরে বিএনপি আসার পর যেটা খুব বড় গুরুতর অভিযোগ ওঠে যে স্বাধীনতা বিরোধী পেট্রোনাইজ করা, তাদেরকে রাজনৈতিক কথা বলছি। এখানে আমাদের খুলনার লোক আছে, খানে সবুর, তৎকালীন পাকিস্তানের মন্ত্রী ছিলেন না, শিক্ষামন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন। স্বাধীনতার পর তাকে জেলখানা থেকে কে মুক্তি দিয়েছে? বলে শেখ মুজিবুর রহমান সাহেব। এই যে শাহ আজিজুর রহমানকে কে মুক্তি দিয়েছেন? শেখ মুজিবুর রহমান সাহেব। বরং শুধু না, 1972-এর 10 জানুয়ারি যে যারা খুন, যারা ধর্ষণ, ওই যে জ্বালাও পোড়াও, এছাড়া যত আসামি ছিল সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আজকে আমিন ভাই যে ঢালাউভাবে বললেন যে জিয়া রহমান সাহেব, আপনি 1972-এর স্বাধীনতা দিবসের শেখ মুজিবুর রহমান সাহেবের বক্তৃতা শোনেন আপনি, কিন্তু ভাই তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এই প্রশ্নটাও কি মানে গুরুত্ব বহন করে কিনা আমি জানি না, যে ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে এই অভিযোগটা হয়তো করতে পারেন বা অনেরাই করতে পারেন যে আওয়ামী লীগ একজনকে সেন্ট্রালাইজ করে তাকে নিয়ে সমস্ত রাজনীতি। বিএনপি কি এর বাইরে কিছু করেছে? তারাও তো জিয়াউর রহমানকে সামনে নিয়ে এসে তাকে নিয়ে তো রাজনীতি, কিন্তু সেখানে তো এই ঘোষণার বেশি কেন্দ্রিক যে বিতর্ক, সেই জায়গার তো ফয়সালা হলো না। না, এখন আপনি দেখবেন স্বাধীনতা যুদ্ধে তো সকলের মানে সবার অবদান আছে। এখন কারো অবদানটা কতটুকু, কারো অবদান কতটুকু, এটা হলো ইতিহাস বিচার বিশ্লেষণ করবে। কিন্তু আপনি যে লোকটি বাংলাদেশের এবং আওয়ামী লীগের, আমি আমাকে দেখাতে 1972 সালে আওয়ামী লীগের প্রথম যে জাতীয় সম্মেলন হয়েছিলেন, আমি আপনাকে দেখাই। 1972 সালে এখানে আমিন ভাই তো দীর্ঘদিন দপ্তরে কাজ করেছেন, নিশ্চয়ই উনি দপ্তরে যদি খোঁজ নেন উনি পাবেন। 1972 সালে 6-7 এপ্রিল আওয়ামী লীগের যে কাউন্সিল হয়েছিলেন, তাজউদ্দিন সাহেব তখন বাংলাদেশের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন। ওনার সেক্রেটারির ভাষণে উনি বলেছে জিয়াউর রহমান সাহেব শেখ মুজিবের পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছে। তখন তো জিয়াউর রহমান সাহেব চাকরিজীবী ছিলেন। নিশ্চয়ই যদি ইতিহাসের সত্য ঘটনা না হলো, তাইলে ওই সময় তো এইটা উল্লেখ করার কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। তখন তো জিয়া রহমান ডিমান্ডও করেন যে আমি আমরা কি বলছি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা না। অথচ আজকে তারা জিয়া রহমান সাহেবকে কি বলে? জিয়া রহমান সাহেব মুক্তিযুদ্ধ ছিল না, পাকিস্তানের অনুচর ছিলেন। এবং গত পরশুদিন ওবায়দুল কাদের সাহেব বলছে উনি কোন সেক্টরে যুদ্ধ করেছেন বলেছিল না। অথচ তাদের উপদেষ্টা ছিল এস টি ইমাম সাহেব, জিজ্ঞেস করেন তখন উনি মহকুমা ছিলেন, উনি ওই যে খাগড়াছড়ি মাটিরাঙ্গা যে জিয়া রহমান প্রথম যে বেসামরিক প্রশাসন চালু করেছিলেন, এস টি ইমাম তার সাথে সম্পৃক্ত ছিলেন। আর অথচ আজকে জিয়াউর রহমানের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে এই সমালোচনা হতো না যদি আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শক্ত রাজনৈতিক দল হিসেবে বিএনপি বাংলাদেশে যে জনমানুষের হৃদয়ে যদি স্থান করে না নিতেন, আজকে জিয়াউর রহমান সম্বন্ধে একটি কথা আওয়ামী লীগ উচ্চারণ করতেন না। আমি থামি, এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে রুজনাসেল প্রিন্স আপনার কাছে জানতে চাইবো, একইভাবে আমিন ভাই আপনার কাছে জানতে চাইবো এই বিষয়ে কিছু যোগ করতে চাইবেন কিনা। পাশাপাশি আরও দুটি প্রসঙ্গ আমরা রেখেছিলাম আলোচনার টেবিলে, নিশ্চয়ই এই দুটো আসবে। এক হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সূচকে
পিছিয়ে যাওয়া, পাশাপাশি আরেকটা নির্বাচন কেন্দ্রিক আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সব কিছুই আসলে নির্বাচনকে ঘিরেই চলছে এখন। তো উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আসলে কার কী অবস্থান হতে যাচ্ছে সেটা একটু স্পষ্ট হতে চাইব। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় যেতে চাই রহিন হোসেন প্রিন্স আপনার কাছে। আমার প্রারম্ভিক আলোচনা থেকে যদি কিছু যোগ করতে চান নিশ্চয়ই যোগ করবেন, কিন্তু আমি এই অংশে আলোচনায় এটা মানে জানতে চাইবো, যেহেতু স্বাধীনতা ঘোষণাপত্র নিয়ে কথা বলছি, সেখানে তো আমরা দেখছিলাম একটা লজিক্যাল গ্রাউন্ড বলা হয়েছে যে কোন কোন কারণে আসলে এই অবস্থায় গেল বাংলাদেশ। সেখানে একটা প্রসঙ্গ বারবার একটু মানে বলা হচ্ছিল যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি, যেহেতু নানান প্রসঙ্গগুলো আছে তাই এই বাস্তবতায় গেছে। এখন নির্বাচন যেহেতু তখনও একটা বড় ঘটনা ছিল বা বড় একটা প্রশ্ন ছিল, এখনও কি সেই প্রশ্নের বা বিতর্কের ঊর্ধ্বে আমরা উঠতে পারলাম কিনা? আচ্ছা, আমি ওই কথার আগে আপনি আমার ওই সময় দুটো প্রশ্ন রেখে গেছিলাম, ছোট করে ওইটা ধরেই এই জায়গায় আসি। আপনি আমি যদি ভুল না করে একটা বলেছিলেন যে মুক্তিযুদ্ধের অবদান প্রশ্ন এবং জাতীয় নেতাদের মূল্যায়নের প্রশ্ন, একেবারে ছোট করে। কারণ ভিত্তিটা কি আমাকে যদি বলেন বা অঙ্ক যদি বলি যে প্রথমে মুক্তিযুদ্ধ এইটার অংশগ্রহণকারী কারা ছিল, নেতা নিয়ে তো কোনো কোশ্চেন নাই। বঙ্গবন্ধু তার ভূমিকা, তিনি বঙ্গবন্ধু হয়ে ওঠা, অসংবিধিত নেতা হয়ে ওঠা, এইটা নিয়ে তো বোধহয় কেউ কোশ্চেন করতে পারে, কিন্তু এটা অপ্রয়োজনীয় এবং এটা ইতিহাসে টিকবে না, সুতরাং আমি সে আলোচনায় যাচ্ছি না। কিন্তু মুক্তিযুদ্ধ তো অধিকাংশ ছিল, যদি নেংটি পরা বলি হয়তো একটু খারাপ ভাষা হবে, লুঙ্গি পরা। তার মানে এটা জনগণের যুদ্ধ, জনগণই ছিল, এবং যারা যুদ্ধে যায়নি, যারা সমর্থন করেছে, গরিব মানুষই প্রধান। তাহলে আপনাকে তো সেই যে জনগণের যে অংশ ছিল, আপনি গবেষকরাও কিন্তু বলছে যে এই গরিব মানুষ ছিল, কৃষকরা ছিল প্রধান, তাহলে সেই স্বীকৃতিটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এটা একটা মনে রাখতে হবে। আর ব্যাখ্যায় গেলাম না। জাতীয় নেতাদের অবদান কিচ্ছু বলার দরকার নেই, আপনি স্রেফ এই প্রজন্মের সামনে যান। কারণ এখন যারা মুক্তিযুদ্ধের প্রধান, ওই সময়কালে আওয়ামী লীগ তো ছিলই, একথা তো অস্বীকার করার কোনো কারণ নাই। তারা দীর্ঘ সময় ক্ষমতায়, কিন্তু দেখেন উপদেষ্টার নাম কয়জন জানে বলেন? আজকে যেদিনে আমরা কথা বলছি, মনি সিং যে উপদেষ্টা ছিল, মুজফ্ফর সাহেব যে ছিলেন, আর অন্যান্য ছিলেন, কয়জন জানে? তাদের ইতিহাস কোথায় আছে ওইটা বাদ দেন। আমরা যত কথাই বলি এইখানে ডিজন করছি কিনা সেটার থেকে বড় কথা তাজউদ্দিন এবং অন্যদের ওই সময়কারের যে ভূমিকা, এবং সেইটাও কিন্তু এখন জানে না, তো এই প্রজন্ম জানে না। তার মানে আমরাও সেই অবদানটাকে সামনে আনিনি। আমি কি কারণ না কারণ গেলাম না, এটাই তো সত্য। সুতরাং এই সত্যকে অস্বীকার করে আপনি পুরো মুক্তিযুদ্ধের জায়গাটা এগিয়ে নেবেন, সেই জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় দিল্লি দ্রস্ত, এটা পারবেন না। এখন একটা ঘটনা ঘটে গেছে, আমি শুধু এইটুকু টাচ করে আমি পরের জায়গাটা আসি। এটা তো ঠিক, মুক্তিযুদ্ধের পর আমি এখানে আলোচনার সময় নেই, আমি ওর মধ্যে ঢুকবো না, যে একটা দেশ, আমাদের দেশ, তার যে কালচারাল পজিশন ছিল, মানুষের যে স্ট্যান্ডার্ড ছিল, এবং বিরোধিতাকারী তো ছিলই, বটেই ছিল, ভোটেও বিরোধিতাকার একটা অংশ ছিল, সেইটাকে তুলে আনার যে কাজটা করার ছিল সেইটা আমরা করেছি কিনা, মানে যেটাকে একটু বৌদ্ধ ভাষায় বলে একটা সংস্কৃতির সংগ্রাম, সেইটা করেছি কিনা বড় প্রশ্ন। একটা এখানে সবাইকে ধারণ করে ক্ষমতাটা করেছি কিনা সেটা বড় প্রশ্ন, এগুলোকে বাদ দিয়ে পারবেন না। কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটে গেল কোথায়? ৭৫-এর 15ই আগস্ট। সেটাকে আমাদের বিবেচনায় বলি যেটা একটা প্রতিক্রিয়াশীল কুদেতা সংগঠিত হলো, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পুরো বিরোধী অবস্থানটাকে এই দেশটাকে নিয়ে যাওয়ার কথা চললো। এবং এইটাকে বলতে গেলে আপনাকে একটা বড় জায়গায় দেখতে হবে, যে রাজনীতির কথা বলে এটা হচ্ছে উপরিকাঠামো, ভিত্তি কাঠামো তো অর্থনীতি। আপনি মুক্তিযুদ্ধের ধারার অর্থনীতি বলে এটা কিন্তু নতুন কিছুই না, আমার সংবিধানে যেটা লেখা আছে সেইটাই। যে ওই যে পূর্ব বাংলা শোষণ কেন, ওই যে স্লোগানটা ছিল, এবং আপনি ওই যে আমি এইখানে উচ্চারণ করলাম 54, 21 দফা আসেন, 11 দফা আসেন, এই কথাগুলো কিন্তু খুঁজে পাবেন, যার মধ্য দিয়ে এই অর্থনীতিটা হয়েছিল। আপনি যখন এই অর্থনীতিকে ডিস্টোর করে ৭৫-এর 15ই আগস্টের যে ধারার অর্থনীতি সেইটা এখনো পর্যন্ত আপনি চালু রাখেন, তখন কিন্তু আপনি এই কাজগুলো ভালোভাবে করতে পারেন না। এটা পারেন না বলে হয়ে যায় কোথায়? ক্ষমতাটা একটা অংশের কাছে মানে কি বলে কক্ষিগত হয়ে যায়। ক্ষমতার এই রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের ধারার কাছে কিন্তু থাকে না, যেটা অনেকদিন ধরে ছিল না, এখনো সেটা কিন্তু আমরা পুনরুদ্ধার করতে পারিনি। সুতরাং তাদের কাছে আজকে হয়ে যায় ক্ষমতাটাই প্রধান, যে কোনোভাবে নিজেদের লাভালাভ, গোষ্ঠী লাভালাভ, ব্যক্তি লাভালাভ, এবং এইরকম লাভালাভটা যখন প্রধান হয় তখন কিন্তু ভোটের গণতন্ত্র বলেন অন্য জায়গাটা আর থাকে না। সুতরাং আজকেও আপনি দেখছেন যে অন্ততপক্ষে যে নির্বাচনের ধারাটাও, আমরা তো বলি যে পুরো নির্বাচন ব্যবস্থাটাই ফেল করে গেছে, এবং সেইটা যে এই 5 দশকের বাংলাদেশে যে আমাদের নতুন নতুন করে সংস্কার করে যাওয়ার কথাটা, সেটা আজকে বিবেচনা করা হচ্ছে না। সেটা হচ্ছে ক্ষমতাটা এরকম একটা জায়গায় চলে গেছে, এবং এইটাকে বলি, এইটাকে আপনি চলমান বা মুক্তিযুদ্ধর যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এটা করা হয়েছিল সেই ধারার সাথে এটাই
পুরোপুরি সংঘর্ষে। আমিনুল ইসলাম আমিন, আপনি কি বলবেন? আসলে ধরেন প্রিন্স ভাই যে কথাগুলো বলছিলেন, পাশাপাশি যদি এটাও উল্লেখ করি, ধরেন একটা নির্বাচন বা জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর, যে এই দেশের মানুষ ঠিক করবে তাকে কে শাসক হবে তার, সেই জায়গা থেকে তো মূল দ্বন্দ্বের শুরুটা, এরপর তো মুক্তির আকাঙ্ক্ষা, স্বাধীনতার সংগ্রাম। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে, সেই সময়কার বাস্তবতার সাথে এই সময়কার বাস্তবতার কি কোনো ভিন্ন কোনো রূপ দেখা যায়? এখনও যদি আমি গ্লোবাল ইন্ডেক্স, যেটাকে বলা হচ্ছে ফ্রিডম ইন্ডেক্স, সেই ফ্রিডম ইন্ডেক্সে যেই সূচকগুলো আছে, সেই সূচকের পাশাপাশি একটা মন্তব্য করা হয়েছে। সেই মন্তব্যটা এরকম যে বিরোধী দলগুলোকে বয়কট করে, সেটাকে পুঁজি করে ব্যবহার করে আওয়ামী লীগ তার 15 বছরের কর্তৃত্বকালীন শাসন ব্যবস্থা টিকিয়ে রেখেছে। এভাবে উড়িয়ে দিয়েই আমি আপনার যে ওইটা নিয়ে পরে আলোচনা করছি, তার আগে মোশাররফের কিছু প্রশ্ন আমার মনে হয় একটু জাতিকে খোলাসা করা উচিত। যেমন তিনি বললেন যে হয়তো সে সময় আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, এই কথাটাই কিন্তু বিতর্কিত। হয়তো এটা তো নিশ্চিত ওই সময় তো ডেফিনেটলি আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে, তাই না? তাহলে এই যে কথাগুলো বলা, তারপর যেমন উনি বললেন যে মুক্তিযুদ্ধের তালিকা কেন, এটা জাতিকে বিভক্ত করা, তাহলে কি মুক্তিযুদ্ধের তালিকা করাটা জাতিকে বিভক্ত করা হয়ে গেল? তার মানে কি মুক্তিযুদ্ধের সময়কার যে আমার সংখ্যা পায় এখন দিনে দিনে শিশু রাখেন, এটা হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু ওটা জাতিকে বিভক্ত করার বিষয় যদি হয়, তার মানে আমি মুক্তিযুদ্ধকে মানছি না। মুক্তিযুদ্ধদের তালিকা করা মানে যদি জাতিকে বিভক্ত করা হয়, এবং মুক্তিযুদ্ধের তালিকায় 2 নম্বরে যদি ঢুকে পড়ে, সেটা অবশ্যই গর্হিত অপরাধ। আমি পার্সোনালি বিলিভ করি, আমি মুক্তিযুদ্ধ করিনি যে কোনো কারণে হোক, সেটা কিন্তু বড় দোষের কিছু না, কিন্তু আমি মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযুদ্ধ সাজা গর্হিত অপরাধ, এই অপরাধের কঠোরতর শাস্তি হওয়া উচিত, এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু মুক্তিযুদ্ধদের তালিকা করা মানে জাতিকে বিভক্ত করা যদি হয়, আবার ঠিক আছে, তর্কের খাতিরে মানলাম খানের সবুর, শাহ আজিজকে বঙ্গবন্ধু সরকার ছেড়ে দিয়েছেন, ট্রু। এখন তো কেন ওরা মুসলিম লীগ করতো, মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তো মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকা আর যুদ্ধ অপরাধ তো এক জিনিস নয়। আওয়ামী লীগ তো, বঙ্গবন্ধু তো ক্লিয়ার বলেছিল, যারা গণহত্যা করেছে, যারা রেপ করেছে, অগ্নিসংযোগ করেছে, ডাকাতি করেছে, তারা বাদ দিয়ে বাকিদেরকে সাধারণ ক্ষমা। এখন আমি ধরে নিলাম খানা সবুরদেরকে বঙ্গবন্ধু ছেড়ে ভুল করছে, তাহলে তিনি দাবি করতেছেন তার নেতা জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষক, তো উনি অ্যারেস্ট করলেন না কেন? উনি বরঞ্চ কি করলেন, উনি যুদ্ধ অপরাধী যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ 11,500 তাদেরকে ছেড়ে দিলেন। এখন ওগুলো ছেড়ে দিয়ে আপনি বলবেন আপনি মুক্তিযুদ্ধের সংগঠক, আপনি বলবেন আপনি মুক্তিযুদ্ধের ঘোষক। মানুষের তো একটা বিবেকের একটা ইয়ে থাকা। উনি আরেকটি চমৎকার কথা বলেছেন যে আওয়ামী লীগ এটাকে বাপদাদা তাদের সম্পত্তি বানিয়ে ফেলেছে। কেন রে ভাই, আমি কেন সম্পত্তি বানাবো? আপনি 17 এপ্রিল মুজিব দিবস পালন করেন, আপনার নেতা তো এই মুজিবনগর সরকারের বেতনভূত কর্মচারী হিসেবে যুদ্ধ করেছে, তো আপনাকে কেউ মানা করবে? আওয়ামী লীগ মানা করার ক্ষমতা আছে? আপনি 7 মাস পালন করেন, আপনাকে কেউ মানা করবে? তা আপনি ওটা পালনও করবেন না, আওয়ামী লীগ করলে বলবেন যে আওয়ামী লীগ এটাকে বাপদাদা সম্পত্তি বানিয়ে ফেলেছে। এটা তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মূল জাতিগত বিভক্তির জায়গাটা এইখানে। এখন এরপর আপনি আসেন স্বাধীনতার সূচক। এখন আমরা সবাই কিন্তু কম বেশি বাংলাদেশে যারা রাজনীতি করি, আমেরিকা, ইউরোপ অথবা ওখান থেকে যখন কোনো একটা সার্টিফিকেট পাই আমরা খুব খুশি হই, সবাই, আমি খুশি হয়, বিএনপিও খুশি হয়। কিন্তু আজকের বাস্তবতায় আপনি চিন্তা করে দেখেন তো, এই যে ওরা স্বাধীনতার সূচকটা বের করলো, মানদণ্ড, ওরা মানদণ্ডটা কিসের ভিত্তিতে ঠিক করলো? ওরা শুনেন, যখন দামেস্কে ইরানের দূতাবাসে হামলা করে ওদের 2 জন জেনারেল সহ 11 জনকে হত্যা করা হয়, তখন সেটা হয় ইসরায়েলের অধিকার। আবার ইরান যদি তার প্রতিশোধ নেয়, তাহলে সেটা বলা হচ্ছে এটা ইরানের সন্ত্রাসী হামলা। এরাই তো এই মানদণ্ডগুলো তৈরি করতেছে। এই মানদণ্ড তো আমি কি কারণে মনে করবো যে এটা চূড়ান্ত মানদণ্ড? এটা ভাবার কোনো কারণ নেই। যেখানে আমেরিকা তাদের গণতন্ত্র সম্মেলনে পাকিস্তানকে দাওয়াত দেয়, যে পাকিস্তানে গণতন্ত্রের সর্বশেষ সংজ্ঞাটা আমরা গত জাতীয় নির্বাচনে দেখলাম। ইমরান খান একজন রাজনৈতিক নেতা ছিল, এক সময়ের খেলোয়াড়, তার দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হলো, তার দলের প্রতীক বাতিল করা হলো, তার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ইলেকশন করলো, এর মধ্যে 11 জনকে গ্রেপ্তার করে প্রার্থিতা বাতিল করা হলো। তারা যখন জিতার দিকে ধাবিত হচ্ছিল, তখন 14 ঘন্টা রেজাল্ট বন্ধ করা হলো।
এই তো তাদেরকে বলা হচ্ছে গণতন্ত্রের সূচকে দেওয়া হচ্ছে। তাহলে এখন যারা এই মানদণ্ড তৈরি করতেছে ওদের মানদণ্ডটা কি এটা জানা দরকার। যদি আমি ওদের মানদণ্ড জানতাম তাহলে আমি অবশ্যই একটা কমেন্ট করতে পারতাম। ওকে, ঠিক আছে, আমি এবিএম মোশাররফ হোসেন আপনার বিশ্লেষণটা শুনতে চাই। এখানে বলা হচ্ছিল যে স্বাধীনতা সূচকে যেসব ইন্ডেক্সগুলোকে তারা কাউন্ট করেছে, সূচকগুলোকে, সেগুলোকে মধ্যে আছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইনি ব্যবস্থা, এই তিনটিকে মূল সূচকে ধরেছে। আর সমৃদ্ধির আরেকটা সূচক তারা করেছে, সেই সূচকে বলছে যে স্বাধীনতা সূচকে বাংলাদেশ পিছিয়েছে কিন্তু সমৃদ্ধি সূচকে কিছুটা তারা এগিয়েছে। সেখানে স্বাস্থ্য, বৈষম্য, পরিবেশগত অবস্থা, সংখ্যালঘুর অধিকার, শিক্ষা সহ বিষয়গুলোকে এসছে। এখন ধরেন স্বাধীনতা সূচকে পেছালো কিন্তু সমৃদ্ধির সূচকগুলোতেও তো একটা অগ্রগতি হয়েছে। সেইগুলোর পাশাপাশি যেটা আমিন ভাই উল্লেখ করছিলেন যে অনেকগুলো বিষয় আছে, নেতৃত্ব দেয়া, সেখানে তো মানে হয়তো এই ধরনের কনফিউশনগুলো আপনাদের মধ্যে কেন কাজ করে? না, আমি যে কথাটা বলেছি আমিরুল ইসলাম আমিন সাহেব এটা একটু বহুলভাবে উপস্থাপন করেছে। আমি বলেছি ওই সময় তো অনেকগুলি রাজনৈতিক দল ছিল। আপনি যে কথাটা কিন্তু প্রিন্স ভাই লক্ষ্য করেছেন, আপনি যে এই যে মুক্তিযুদ্ধ পরিচালনা করে তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে তখন প্রবাসী সরকার ছিলেন, কিন্তু তারপরেও কিন্তু একটা উপদেষ্টা কাউন্সিল ছিলেন, অর্থাৎ সকল দলের অংশগ্রহণটাকে নিশ্চিত করা কিন্তু তখন হয়েছিল স্বাধীনতার যুদ্ধে। কারণ ইন্টারন্যাশনাল কমিউনিটির একটি সাপোর্ট কিন্তু সেদিন প্রয়োজন ছিল। কারণ আপনি জানেন যে আমরা তো বাংলাদেশে তখন কমিউনিস্ট রাষ্ট্র কিন্তু সেদিন বাংলাদেশকে সমর্থন করেছিল রাশিয়া, যার জন্য কিন্তু তখন এই যে যারা কমিউনিস্ট পার্টি এদেরকেও কিন্তু আমাদের বিরাট ভূমিকা পালন করতে হয়েছে। এখন হলো আমরা তো বারবার বলছি আমরা আওয়ামী লীগের ভূমিকাকে অস্বীকার করি না, কিন্তু আপনারা তো বাংলাদেশের জনগণের ভূমিকাকে স্বীকার করেন না। আপনারা মনে করছেন এটা আওয়ামী লীগের কারণে এটা হয়েছে। এখানে প্রশ্নটা তো এখানে 1973 স্বাধীনতা যুদ্ধের পর যদি বাংলাদেশের জাতীয় সরকার হতেন, আজকে মানুষ অনেক ব্যাপারে আমরা প্রশ্ন করতে পারি না, কারণ করলেই বলে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। যেই সরকার আজকে আমি জানি না সাংবিধানিকভাবে এটা কতটুকু বৈধ ছিল, আপনার যেই স্বাধীনতার পর যেই সরকার গঠন করেছে সেটা তো অবিভক্ত পাকিস্তানের নির্বাচন ছিল। আমরা কি সেই প্রশ্ন আজ পর্যন্ত করেছি? আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন? সেটা তো সমগ্র পাকিস্তানের নির্বাচন ছিলেন, ওই নির্বাচন দিয়ে আপনাকে স্বাধীন দেশের সরকার গঠন করেছেন। এটা নিয়ে তো আমরা প্রশ্ন, কারণ ওই সময় বাস্তবতা এটা প্রয়োজন ছিল। কারণ 25শে মার্চের আপনি রাতটা ভুলে গেলে তো চলবে না। আমরা আমি তো এটা বলি বাস্তবতার ওইটা প্রয়োজন ছিল, যার জন্য কিন্তু আমাদের সাংবিধানিক অনেক গ্যাপস থাকা সত্ত্বেও কিন্তু আমরা এটা মেনে নেই। নাম্বার 1। এখন আপনি বলবেন যে এই যে স্বাধীনতার মূল যে মন্ত্রগুলি আপনি দেখেন, আজকে আপনি যে প্রশ্নটা করেছিলেন আমিন ভাই একটু অ্যাভয়েড করেছে যে ওই অবস্থার এই অবস্থা কি একই। আজকে দেখেন স্বাধীনতার আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধটা কেন করেছিলাম? আমাদের ভোটের অধিকারকে তারা স্বীকার করেনি। আমরা কেন অধিকারকে অর্থনৈতিকভাবে আমাদেরকে শোষণ করেছিল? তখন কি আমরা যখন শুনেছিলাম যে তখন হইলো যে বাংলাদেশে এক দিস্তা কাগজের দাম 6 আনা, এখানে 12 আনা, পাকিস্তানে নাকি 6 আনা। এই যে বৈষম্য, এখানের উৎপাদনীয় বাংলাদেশে উৎপাদিত যে পাকিস্তানে ব্যবহার করা হচ্ছে, আজকে বাংলাদেশে কি অবস্থা বিরাজ করছে? আজকে গণতন্ত্রের ক্ষেত্রে আজকে শূন্যতা। আপনি যে সূচকের কথা বললেন, আজকে বাংলাদেশে কি মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে? আমি ভোট দিতে পারছি না, যেটা স্বাধীনতার মূল স্পিরিট, এটা গণতন্ত্র, সেই গণতন্ত্রকে আপনি হরণ করেছেন। আপনি আপনার কাছে আছেন। আজকে এই যে আমি কিছুগুলো সূচকের কথা বলি, মিলেনিয়াম কর্পোরেশন, ইন্টারন্যাশনাল কর্পোরেশন, আজকে দেখবেন তারা কি বলেছে, তারা কির উপর যে সূচকগুলি করে, বাংলাদেশের রাজনৈতিক অধিকার আছে কিনা, দেশের অবাধ সুস্থ নির্বাচন হয় কিনা, রাজনৈতিক বহুমাত্রিকে মানে সকল দলের অ্যাক্টিভিটিস কি করতে পারে কিনা, এবং যারা নিবন্ধনকৃত বা স্টক হোল্ডার তারা কি অংশগ্রহণ করতে পারেনি। আপনি দেখেন এইটা যদি 47-40 মার্কের মধ্যে 17 মার্ক যদি কেউ পায় তাহলে সে উত্তীর্ণ হয়, যে এই আমি, সেখানে বাংলাদেশের অবস্থান মাত্র 15। আমি এখনো পাস করতে পারিনি। না, তার মানে আপনি বলছেন যে সেই সময়কার যে বাস্তবতা, সেই বাস্তবতার এখনো পর্যন্ত কোনো উন্নতি হয়নি, বরং তার চেয়ে বড় অবনতি কথা বলছেন। ওই সময় একটা রাজনৈতিক ঐক্য হলো, আপনি বললেন ঐক্যমত্যের ভিত্তিতে অনেকগুলো দল ছিল, সবাই একটা ঐক্যমত্যে আসলো। স্বাধীনতার প্রশ্ন এখন এসে আসলে এমন কি জটিলতা হলো যে আমি এই টেবিলে 3 জনকে 3 দিকে 3 পথের লোক দেখি, কেউ এক পথে না। এই ঐক্যটা হচ্ছে না কেন? এই ঐক্যটা হলো আওয়ামী লীগ, আপনি যাই বলেন না কেন, আপনি ভোটের কথা বলা যাবে না, আপনি গণতন্ত্রের কথা বলা যাবে না, আপনার সমান অধিকারের কথা বলা যাবে না, কিন্তু আওয়ামী লীগ নেতা এটাকে আপনাকে স্বীকার করে নিতে হবে। সংকটটা তো এই জায়গায় তৈরি হয়েছে, সংকটটা এখানে যে আপনার অধিকারের কথা আপনি মুখে স্বীকার করবেন যে আমি হয়তো বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক, এটা ঠিক আছে। আপনার অর্থনীতিভাবে আপনি ভালো আছেন কি খারাপ আছেন এটা চিন্তা করার কোনো দরকার নাই। আপনার জীবনযাত্রার মান কিভাবে, আপনি কি বাংলাদেশের মানুষ স্বচ্ছতায় থাকবে না আমার বেগমগঞ্জের নতুন বাড়ি হবে আওয়ামী লীগের নেতাদের,
এই প্রশ্ন যখন আপনি করতে গেলে তখন আপনি বলবেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। আপনার পাশে আমিনুল ইসলাম আমিন আছে, নিশ্চয়ই আমি বিরতির পরে শুনতে চাইবো যে আসলে মানে আওয়ামী লীগকে অস্বীকার করলে সবকিছু অস্বীকার করা হয়ে যাবে কিনা, মানে রাজনৈতিক আসপেক্টে সবাই তো সবার দল করতেই পারে, সেই জায়গা থেকে মোশাররফ ভাই যে প্রশ্ন তুলছিলেন আমি বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো। ছোট্ট একটা বিরতি, ফিরে একটু পর আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আমিনুল ইসলাম আমিন যেটা শুনছিলেন এবিএম মোশাররফ হোসেন বলছিলেন যে আসলে আওয়ামী লীগের পরিস্থিতিটা এমন, বর্তমান সরকার যে আওয়ামী লীগ যেটাকে ভালো বলবে সেটাকে ভালো বলতে হবে। এখন তার প্রশ্নের জায়গা থেকে বা তার অভিযোগের জায়গা থেকে আমার ছোট জিনিস যোগ করে দিই, যেমন বলছিলাম যে কেন ওনার মুখ থেকে কথা বের হচ্ছে, এটা কোনো কারণ আছে কিনা। কারণ আমরা দেখছিলাম যে এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে আমি কথা চাচ্ছিলাম, আসছিল না, আনতে চাই ছোট্ট করে যদি বলেন যে উপজেলা নির্বাচনে আমরা দেখছিলাম যে আওয়ামী লীগ যখন প্রয়োজন মনে করেছে প্রতীক তৃণমূলে নিয়ে গেছে, যখন প্রয়োজন মনে করেছে প্রতীক তুলে ফেলছে, এবং এইসব ঘটনার ফলে নিজের দল এবং বাইরের সাথে যে সংঘাতগুলো হচ্ছে এখানে মানুষের প্রাণ হচ্ছে। এই আলোচনাগুলো নিয়ে তো কথা আছেই, এটা তার একদিনে শেষ হবে না। এটা নিয়ে আমি একটা লম্বা আরেকটা বিতর্ক, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন উনি যেটা বললেন যে আওয়ামী লীগ জনগণের মুক্তিযুদ্ধ অবদানকে স্বীকারই করেন। আচ্ছা ভাই, 70 নির্বাচনে জনগণ কারে ভোট দিছিল? আওয়ামী লীগ। কিন্তু তাহলে আওয়ামী লীগ যদি জনগণের অবদান স্বীকার না করতো তাহলে তো জনগণ আওয়ামী লীগের পক্ষে আসতো না। এই কথাগুলো যে ফর হোয়াট বেসিস বলা হয় আমার মাথায় ঢুকে না, আমার মাথায় ঢুকে না এগুলো কেন বলা হয়। আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম ওনার কথাটা যৌক্তিক যে 71-এ মহান মুক্তিযুদ্ধের পরপর কেন জাতীয় সরকার হলো না। হ্যাঁ, কিন্তু 71-এর মুক্তিযুদ্ধে যে সরকার, সেটা তো 10 এপ্রিল মুজিবনগর সরকারের ধারাবাহিকতা, শপথের সরকার। তো সেখানে হয়তো জাতীয় সরকার হলে ভালো হতো, কিন্তু মজার বিষয় হচ্ছে কি, আপনি যদি বাকশালের দিকে তাকান, তারা যেটাকে বারবার একদলীয় শাসন বলতেছে, বাকশালে তো একটা জাতীয় সরকার ছিল। বাকশালে আসার জন্য সিরাজুল আলম খান থেকে শুরু করে ইভেন রাশেদ খান মেনন, হায়দার কবির সবাইকে বঙ্গবন্ধু আহ্বান করেছিলেন। তো ওইটা তো জাতীয় সরকার ছিল, মানে বাংলা মুক্তিযুদ্ধের মূল জায়গা ছিল। করতে গিয়ে তো কিন্তু অন্য সব ছোটখাটো রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল। বাংলাদেশের মানুষের কিছু মৌলিক রাইট আছে, ঠিক আছে, বঙ্গবন্ধু চেয়েছিলেন সবাইকে, যেহেতু একটা সংকটের মধ্যে ছিল, এই সংকট উত্তরণ করার জন্য। এরকম তো পৃথিবীর দেশে দেশে হয়েছে, আপনি মালয়েশিয়ার দিকে তাকান, আপনি সিঙ্গাপুরের দিকে তাকান, সব তো এভাবে হয়েছে। তাই এখন সেটাকে আবার তারা বলছে যে মানে এটা একটা একদলীয় সরকার, কোনোভাবে কিন্তু এটা একদলীয় সরকার ছিল না। এখন আসেন, এই যে বিএনপির নেতারা নতুন একটা কথা চালু করছে যে মুক্তিযুদ্ধ হয়েছিল ভোটের জন্য। অফকোর্স নট। মুক্তিযুদ্ধ যদি শুধু ভোটের বিষয় হতো, বঙ্গবন্ধু শুধু যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতো, তাহলে তো পাকিস্তানকে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী তো দিয়ে দিতেন। ওরা দেখেছে যে 6 দফার যে দফাগুলো বা 11 দফার যে দফা, সেখানে তো পাকিস্তান থাকার কোনো সুযোগ নেই, স্বাধীনতা আসবেই, এবং মানুষ সেই কারণে রায় দিয়েছিল। সুতরাং এই বাস্তবতাগুলোকে অস্বীকার করে যতদিন আমরা এই তর্ক চালু রাখবো, ততদিন আমরা জাতীয় মতকে পৌঁছতে পারবো না। এই তর্ককে আমরা আরো চালু রাখবো মোশাররফ ভাই, নাকি আমরা এটা মানে আমি একটু শেষ করি 30 সেকেন্ডে। আমি সর্বশেষ বলি যে মোশাররফ ভাই যেটা দেখালেন অফ দ্য ইয়ারে, যে জিয়া রহমান তাজউদ্দিন সাহেব আওয়ামী লীগের সম্মেলনে বলেছিলেন স্বাধীনতার, জিয়া রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছেন। এটা তো এই 26শে মার্চে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের আলোচনা সভায় বলেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে কি, তর্কটা কোথায়? জিয়া রহমানের জীবদ্দশায় কোনোদিন বলেনি যে আমি 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেছি, ইনি বলেছেন 27শে মার্চ। এখন যদি উনি ঘোষক হতেন তাহলে খুব সিম্পল, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস হতো না, 27শে মার্চ হতো। তাহলে এই বিতর্কগুলো আমি প্রতিদিন উস্কে দিচ্ছি, তৈরি করছি, আবার আমি বলছি জাতিকে বিভক্ত করা করছি। এইটাই হচ্ছে সবৃততার রাজনীতি। এই রাজনীতি থেকে বেরিয়ে আসা যত তাড়াতাড়ি সম্ভব, তত তাড়াতাড়ি আমার মনে হয় আমাদের সামনের দিকে এগোবে প্রতিটি ক্ষেত্রে। না, আমি একটা কথা বলি যে আমিন সাহেব বলছে যে একেবারে উনি যেভাবে সরলীকরণ করলেন যে জিয়া রহমানের ব্যাপারে তাদের মানে স্বীকৃতি তাদের আছে, জিয়া রহমান স্বাধীনতার পক্ষে ঘোষণা করেছে। কিন্তু যখন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সামনে বলে জিয়া রহমান পাকিস্তানের অনুচর, জিয়া রহমান মুক্তিযুদ্ধই করে নাই, জিয়া রহমান ওবায়দুল কাদের সাহেব পরশুদিন বলল কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন। অথচ দেখেন আপনি স্বাধীনতার যুদ্ধে 3টি ফোর্স হয়েছিল, জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স। প্রথম বাংলাদেশের যদি জিয়া রহমান সাহেবের অবদান না থাকে তাহলে আপনি কেন জেড ফোর্স গঠন করেছিলেন? জিয়া রহমান সাহেবের যদি অবদান না থাকতো তাহলে আপনি স্বাধীনতার পর তাকে উপপ্রধান সেনাবাহিনীর কোনো অর্গানোগ্রামে কোনো পোস্ট ছিল না, কেন জিয়া রহমানকে উপপ্রধান সামরিক প্রশাসক সেনাবাহিনীর উপপ্রধান করলেন? অর্থাৎ আজকে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে গণমানুষের আস্থা অর্জন করেছে। সুতরাং এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তাকে যদি মেলাইন করা যায়, তাকে যদি ছোট করা যায়, তাইলে হয়তো আওয়ামী লীগের রাজনৈতিক কারণে একটা সুবিধা নেওয়া যায়, যার কারণে এই সকল গল্প,
রূপকথা এগুলি তারা তৈরি করে আজকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায় এগুলি। একটা কারণ জিয়া রহমান মুক্তিযোদ্ধা, এটা কি আওয়ামী লীগের কোন নেতা বুকে হাত দিয়ে বলুক যে জিয়া রহমান মুক্তিযুদ্ধ করে নাই? আরে ভাই, আপনি অথচ তাদের সামনে সম্মেলনের বক্তব্য দেখালেন, তাহলে আর এরপরে না, না, অথচ প্রতিদিন আপনাদের নেতারা বলে যে পাকিস্তানের অনুচর, পাকিস্তানের ওনাদের পররাষ্ট্রমন্ত্রী একজন আছেন, উনি বাংলাদেশের মানুষকে নতুন নতুন ইতিহাস শিখান, নতুন নতুন থিওরি শিখান। শুনেন মোশাররফ ভাই, আমি বলি, আপনি যখন, আমি ধরে নিলাম জেড ফোর্সের প্রধান ছিলেন, তো জেড ফোর্স তো জেনারেল ওসমানদের অধীনে যুদ্ধ করেছে এবং তারা তো মুজিবনগর সরকারের অধীনে যুদ্ধ করে, তাহলে সেটাকে আপনি কি করে বঙ্গবন্ধুর উপরে নিয়ে যেতে চান? এখন অনেক বঙ্গবন্ধুর উপরে নেওয়ার জন্য কেউ কিন্তু বলে না, কিন্তু আপনি যখন একটা লোকের ন্যূনতম তার অবদানকে আপনি স্বীকার করবেন না। স্বাধীনতা ঘোষণা কবে করছে আপনি বলেন? 26 মার্চ করে রাতে 2:30টার সময় করেছে। আচ্ছা 2:30টার সময় করেছে, 26 রাতে 12টার পর কত হয়? 27 মার্চকে আবার আর একটু বিতর্কটা একটু কম, মানে আমার মনে হয় এই বিষয়টা ফয়সালা হওয়া দরকার, নিশ্চয়ই ন্যাশনাল একটা আলোচনা। এটা তো আপনার প্রয়াত জাতীয় নেতা সময় দেন, আপনি এই বিতর্কটাকে নিয়ে আগাচ্ছেন আজকে যে আমাদের দেশের এই যে স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের জঙ্গিকার ছিল, সেটা কতটুক হয়েছে সেই তো জরুরি কর্তব্য। যারা জীবন দিয়েছে এই কারণে, সংগ্রাম তো এই কারণে হয়েছে। কিন্তু এই যে দেখেন আমরা যে আমি তথাকথিতই বলবো যে অনেকগুলো বিতর্ক দেখবেন যে পাল্টাপাল্টি, একজন আরেকজনকে ছোট করা। হ্যাঁ, বঙ্গবন্ধু নিয়ে অনেক খারাপ কথা হচ্ছে না? হচ্ছে তো, কেন এটা হইতে হবে? যেমন অনেক খারাপ কথা হইতে হবে কিভাবে? কারণ যার যতটুকু ইতিহাসে প্রাপ্য সে সেইটা পাবে। সেইটা করার জন্য আরেকটা যে জনগণের কথা সবাই বলি, তাহলে জনগণের সবচেয়ে বড় ঐক্য কোথায় হয়েছিল? মুক্তিযুদ্ধে। আরেকটা ঐক্য হয়েছিল যদি বলেন 90-এ। তাহলে আপনি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে সংবিধান, তার যে মূল দৃষ্টিভঙ্গি, সেইটাকে বাদ দিয়ে তো বাংলাদেশ চলতে পারে না। সেইটাকে অস্বীকার করে যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দিয়ে তাদের উপরে ভিত্তি করে কোনো রাজনীতি এটা বাংলাদেশে যেমন হতে পারে না। আবার মুক্তিযুদ্ধকে বিক্রি করে তাকে, মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেও তো রাজনীতি হতে পারে না। সেইটা করতে হবে এবং সেই দিকে এসে যদি বলেন এর সমাধানের জায়গা ছাড়া কিন্তু আমরা আগাতে পারবো না। এই বিতর্কের অবসান দরকার এবং একটা সমাধানের জায়গা কিন্তু আমরা 90-এ পৌঁছেছিলাম 3 জোটের রূপরেখা। সেই কথা বলে আমি শেষ করতে চাই, 3 জোটের রূপরেখায় খালি ভালো ভোটের কথা ছিল না, ভালো ভোট তো ছিল, দক্ষ নির্বাচন ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু আরো 3টি অনন্য কথা ছিল আচরণবিধি। একটা ছিল আমরা সবাই মিলে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পুনঃপ্রতিষ্ঠা করব। একটা ছিল আমরা কেউ সাম্প্রদায়িকতা করব না, প্রচার প্রপাগান্ডা করব না, সাম্প্রদায়িক প্রচার প্রপাগান্ডা হলে ঐক্যবদ্ধ মোকাবেলা করব। আর একটা ছিল যদি আমাদের মধ্যে পারস্পরিক কোনো সংকট হয় আলাপ আলোচনা করে মীমাংসা করব। কিন্তু আজকে এর বাইরেও দেখবেন যে একটা বাংলাদেশে এই যে অর্থনীতির দুর্বৃত্তায়িত শক্তি বড় দাঁড়িয়ে গেছে, বিদেশি আধিপত্য আমাদের দেশকে গ্রাস করছে। সুতরাং আজকে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের দ্বারা আগাতে গেলে আমাদের অনেক প্রশ্নের মীমাংসা করেই একটা জায়গায় দিয়ে আগাতে হবে। অসংখ্য ধন্যবাদ আমিন ইসলাম, আমিন, এবিএম মোশাররফ হোসেন, রহিন হোসেন প্রিন্স। নিশ্চয়ই আরেকদিন আপনাদেরকে নিয়েই আরও অনেকগুলো প্রসঙ্গ ছিল, আজকে আসলে আলোচনা করা হলো না, একটা বিষয় আমার আটকে গেছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় মন্তব্যের জন্য। আর এই ছিল 124 ঘন্টায়। কাল আবারও দেখা হবে, ভালো থাকবেন।